কইরা ডাকমু জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছো প্রেমের বান। আমরা সকলেই জানি ভোটের সময় কিন্তু প্রত্যেক রাজনৈতিক নেতারা আমজনতার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বলে থাকেন এই সমস্ত কথা, কিন্তু তারা কতটা প্রতিশ্রুতি পালন করছে আসুন জানার চেষ্টা করব। আজ চলে এসেছি বিজেপি নেতা শ্রমিক রাহার বাড়িতে, আপনারা দেখতেই পাচ্ছেন ওনার বাড়িতে পৌঁছে গেছি। দাদা আপনাকে স্বাগত ইউএন লাইভ চ্যানেলে। দাদা আমার প্রথম প্রশ্ন, দাদা আমার ফোনের কভার দেখতেই পাচ্ছেন একদম ফেটে গেছে, তো 15 লক্ষ টাকা কবে পাবো? তবে কিন্তু এটা চেঞ্জ করব, তো মোদী সরকারের এরকম প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, সেই বিষয়ে কি বলবেন? 15 লক্ষ টাকার থেকে অনেক বেশি টাকা অলরেডি তোমরা পেয়ে গেছো। আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা যদি ধরা হয়, এছাড়া যা যা প্রকল্প বিশ্বকর্মা যোজনার থেকে শুরু করে মুদ্রা যোজনার থেকে শুরু করে যা যা প্রকল্প মোদিজি আমাদের জন্য করেছেন, সব কিছু যদি ধরা হয়, এর থেকে অনেক বেশি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। সব থেকে বড় কথা, 15 লক্ষ নয়, 15 কোটিও নয়, অমূল্য কয়েকশো, মানে কত হাজার হাজার কোটি টাকার আমাদের বিকশিত ভারত এবং আগামী দিনের সুরক্ষা, আগামী দিনের ভারতবর্ষের উন্নয়ন, আগামী দিনের ভারতবর্ষের রূপরেখা। এখন বিশ্বের যে কোনো জায়গায় চাকরি করতে যাবে, বিশ্বের যে কোনো জায়গায় নিজেদের নাম যখন বলবে আমি ভারত থেকে এসেছি, তোমাদের একটাই কথা বলবে, এই ভারত মোদিজির ভারত, এই ভারত চাঁদে চন্দ্রযান পাঠানোর ভারত, এই ভারত মানে আজকে সৌররশ্মি দিয়ে গবেষণা করছে সেই ভারত, এটা উন্নত, চারিদিকে এত ব্রিজ হয়েছে সেই ভারত, এটা বেকারত্ব হাটানোর, ব্যবসায় মনোনিয়োগের এতগুলো প্রকল্প বিশ্বকর্মা যোজনার থেকে মুদ্রা যোজনার থেকে মেক ইন ইন্ডিয়ার থেকে এতগুলো প্রকল্প, সুরক্ষিত ভারত, অন্ন, আজকে প্রত্যেকটা মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তা মুক্ত করা একটা সুন্দর ভবিষ্যতের ভারত, কোনো টাকা দিয়ে বিচার করা যায় না। মোদিজিকে ধন্যবাদ জানাও যে মোদিজি আমাদের প্রত্যেকের এত এত বিশাল একটা সুরক্ষিত ভবিষ্যৎ করেছেন। আর দ্বিতীয় কথা আসছে ফোনের কভার। একটাই উপদেশ দেব, বৃহতের কাছে কখনো ক্ষুদ্র চাইতে নেই, বৃহতের কাছে বৃহৎ চাইতে হয়। এটাতে তোমাদের কোনো দোষ নেই। পশ্চিমবঙ্গে যিনি ক্ষমতায় আছেন এবং এত বছর যে কংগ্রেসের শাসন চলেছিল, সেটা তোমাদেরকে শিখিয়েছে যে কিভাবে ক্ষুদ্র চাইতে হয়। সরকারের কাছে ক্ষুদ্র চাইবে না, বৃহৎ চাও। আজকে আমাদের জন্য এত বড় একজন প্রধানমন্ত্রী, এত বিখ্যাত, যার গুণগান গোটা বিশ্ব করছে, এমন একজন মজবুত প্রধানমন্ত্রী আছে, তার কাছে বিকাশ চাও, বৃহৎ চাও, আগামী দিনের সুরক্ষা চাও। দাদা 125টা দেশের মধ্যে ভারতের স্থান খাদ্য সূচক, 111 এখনো বলবেন সবাই ঘিয়ে ভাতে রয়েছে, কি বলবেন? না না, অতি অবশ্যই আজকে আমরা ঘিয়ে ভাতে রয়েছি। তো যদি আজ ঘিয়ে ভাতে নেই, দুধে ভাতে নেই, সেটা কে বলবে? আজকে আমাদের পরিস্থিতিটা কোথায়? করোনা মহামারীর পরে এককালে যে ব্রিটেন আমাদের ভারত শাসন করত, সেই ব্রিটেনের লিজ ট্রাসের সরকার পড়ে গেছে। শ্রীলঙ্কায় কীরকম সংকট তৈরি হয়েছে, পাকিস্তান ভিখিরিতে পরিণত হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন, শ্রীলঙ্কাতে তো সমস্ত সরকার ফেলে রেখেছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবন বিয়েবাড়ির জন্য ভাড়া দিয়েছে। এই রকম আফগানিস্তানে দেখেছো, সমস্ত দেশে, ইটালি সমস্ত দেশে, কিন্তু একমাত্র ভারতবর্ষ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিভিন্ন দেশ ভিক্ষা চাইছে যে আমাদের দেশটাকেও বাঁচান। তো সুতরাং ভারতবর্ষের কোনো রকম সংকট নেই, কারণ একটা জিনিস মাথায় রেখো, যে বিশ্বনাথের জায়গার থেকে যিনি নির্বাচন লড়ে আজকে প্রধানমন্ত্রী হচ্ছেন, মা অন্নপূর্ণেশ্বরীর হাত তার মাথার উপর সর্বদা রয়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যেন থাকে দুধে ভাতে, এটাই তার প্রতি মায়ের আশীর্বাদ।
দাদা ১০ বছর আগে কিন্তু শুরু হয়েছে স্বচ্ছ ভারত মিশন, এবং বর্তমানে আমরা কলকাতার কোনো ঘাটে গঙ্গা স্নান করে ফিরলে বাড়িতে এসে আগে ডেটল জলে স্নান করতে হয় কেন? কারণ পশ্চিমবঙ্গের মানুষ এত বেশি দেখে নিয়েছে, তারা পরিত্রাণ চাইছে, এবং পরিত্রাণ চাইছে কোথা থেকে? এত এই প্রত্যেক কটা পৌরসভার কাজ কর্ম কোনো কিছু ঠিক নেই। এমন রয়েছে, আজকে প্রত্যেকটা ব্লিচিং পাউডারের জায়গায় আটা ছড়াচ্ছে, ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে সেই জায়গায় মুরগি এসে খেয়ে নিচ্ছে এবং বহাল তবিয়তে বেঁচে আছে। ভাবতে পারা যাচ্ছে? কোনো স্বচ্ছতার এই রাজ্যে সরকার কোনো রকমভাবে, আজকে উত্তরাখণ্ডে গিয়ে গঙ্গা দর্শন করে এসো, আজকে উত্তরপ্রদেশে গিয়ে গঙ্গা দর্শন করে এসো। একমাত্র বিহার, যেখানে অত্যন্ত এতদিন ধরে একটা খারাপভাবে যেভাবে চলছিল, কিন্তু এখন সেটা আবার ঠিক হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এগুলোর দিকে নজর দিয়েছে। কিন্তু বাংলায় যেখান থেকে শুরু হয়েছে গঙ্গার আগমন, প্রত্যেকটা জায়গায় মিউনিসিপ্যালিটির এরকম বেহাল দশা। যতদিন না পর্যন্ত কর্পোরেশন মিউনিসিপ্যালিটির বদল হবে, ততদিন গঙ্গা স্নান করে বাড়িতে এসে স্নান মানুষে আরও কেন করছে? তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার বাড়ির বাবাকে, পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করো, বলবে আরে গঙ্গা স্নানটা তো করেছিলাম পুণ্য অর্জন করতে, স্নান করে বেরোলাম, দেখলাম কুকুরের বিষ্ঠা, বিড়ালের বিষ্ঠা, এছাড়া এই মানুষের বিভিন্ন ময়লা, এই সমস্ত কিছু ড্রেনের ময়লা সমস্ত কিছু রাস্তায় নিয়ে রেখেছে, সেইটা গায়ে ছোঁয়া লেগে গেল, তাই জন্য বাড়িতে এসে আবার পবিত্র হতে হচ্ছে। অর্থাৎ পুরো রাস্তাঘাট, যে কোনো কলকাতা উত্তর, শহরতলি কলকাতা উত্তর থেকে আরম্ভ করে বিভিন্ন, আর ওদিকে তো মানে বাকি, আমি শহর কলকাতা কেন বলছি, এটা ক্যাপিটাল বলে, আর বাকি জায়গা যে পরিমাণে, ওখানে কোনো রকম স্বচ্ছতাই কিছু নেই। তুমি একটু পানিহাটি, খড়দা সব দিকে যাও, কোথাও স্বচ্ছতার কিচ্ছু পাবে না। চন্দননগর কোথাও কিচ্ছু পাবে না। একটা পৌরসভা ঠিক করে কাজ করে না। সেই কারণে যতদিন পর্যন্ত এই অপবিত্র সরকার বাংলার মসনাদে থাকবে, এই অপবিত্র লোকগুলো পৌরসভার দায়িত্ব থাকবে, ততদিন পবিত্র হতে গেলে বারবার স্নান করতে হবে। তাই জন্য নবান্নর থেকে টেনে হিঁচড়ে এই গঙ্গা জলে বিসর্জিত করতে হবে এই সরকারকে, তাহলে দেখবে সব সাফ হয়ে গেছে। দাদা, দুদিন আগে যে তাপস রায়কে আমরা ইডিতে ধরতে দেখেছি, সেই তাপস রায় কিন্তু বর্তমানে আপনাদের নেতা। তাহলে এক্ষেত্রে ওনার জন্য কোনটা ব্যবহার করা হয়েছে? বিজেপি ওয়াশিং মেশিন নাকি বিজেপি ডিটারজেন্ট, কোনটা? প্রথমত হচ্ছে, তাপস রায় যেদিনকে ইডি গেছিল তাপস রায়ের বাড়িতে, সেই দিনকেই আমাদের তোমরা সব জায়গায় তুমি দেখতে পেয়েছিলে, প্রত্যেকটা মানুষ তার স্বচ্ছতার উপরে কথা বলেছে, যে তাপস রায় অস্বচ্ছ হতেই পারে না। এবং এই বিষয়গুলো কি আছে, বাকি যারা যারা ওদের দলের নেতা, তারা তাপস রায়কে ফাঁসানোর জন্য চেষ্টা করেছিল। সুতরাং তদন্ত চলছিল, এবং তারপরে এটা তদন্তের ব্যাপারে ইডি কি বলবে সেটা ইডির বিষয় আছে। তবে বাংলার মানুষের প্রতিটি রাজনৈতিক দলের যা রিয়াকশান সেদিন ছিল, পরিষ্কার ছিল তাপস রায় একজন স্বচ্ছ ব্যক্তি। আমি তাপস রায়কে, আমাদের দলে উনি এসেছেন, আমি স্বাগত জানাই, ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাই, এবং উনি দুধে রাজনীতিবিদ। এবারে কলকাতা উত্তরে পদ্ম ফুটবে বলে আমি আশাবাদী। দাদা, কৃষ্ণ কল্যাণী, শত্রুঘ্ন সিনহা, কীর্ত আজাদ, এদের আমরা বিজেপি বলে জানতাম। আবার দিব্যেন্দু অধিকারী, শিলভদ্র দত্ত, সজল ঘোষ, এনেদেরকে আমরা তৃণমূলের নেতা বলে জানতাম। এখন কে কোন ফুলে আছে? তার ছিল তা নেই, কিন্তু এর গোডাউন থেকে মাল বার করবে, পাবলিককে ফুল বানানো হচ্ছে, এমনটা মতামত বামপন্থীদের। কি বলবেন? বামেদের কথার অত জবাব আমি দিতে চাই না। মাতৃগর্ভের থেকে কেউ কোনো ফুল চিহ্ন নিয়ে জন্মায় না। বামেরা জন্মাতে পারে, কিন্তু অন্য কোনো দল মাতৃগর্ভ থেকে চিহ্ন নিয়ে জগতে প্রকট হয় না। মতাদর্শ দিনের সাথে সাথে মানুষের পরিবর্তনশীল হতে পারে। পরিবর্তন সংসারের নিয়ম। বামেদেরকে আগে গীতাটা ভালো করে পড়তে বলো। পরিবর্তন হচ্ছে সংসারের নিয়ম আছে, যে কোনো জায়গা পরিবর্তনশীল, সেখানে চিন্তা ভাবনা মতাদর্শ, এবং এটা বিশ্বের ইতিহাসে হয়েছে,
বিভিন্ন জায়গায় হয়েছে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানেই হচ্ছে, বামপন্থা হচ্ছে গণতন্ত্র বিরোধী, বামপন্থার সাথে গণতন্ত্র যায় না। তো সুতরাং এই টোটালি জিনিসগুলো একটা মানুষের অভিজ্ঞতার সাথে সাথে মতাদর্শ পরিবর্তন হতেই পারে। তো সুতরাং যারা যেটা ভালো মনে করেছেন, সেই জন্যই তো আমাদের ১৫০ কোটি ভারতবাসীর এটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এটা কোনো চীনের চায়না পার্টি নয়, চায়না কোনো প্রোডাক্টও নয়। তো সুতরাং বামেদের বা অন্য কারো উত্তর আমি দেব না। এইটুকু যদি এইটা বুঝতে হয়, পড়াশুনো করতে হবে, মতাদর্শ বুঝতে হবে, এবং সাইকোলজি বুঝতে হবে, পলিটিক্যাল সায়েন্স বুঝতে হবে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে। তাহলেই বোঝা যাবে যে কোনো ব্যক্তি কোনো দলের পোষা চাকর নয়। কোনো ব্যক্তি যারা নেতাজিকে বলেছিল তোজোর কুকুর, যারা রবীন্দ্রনাথকে বলেছিল বুর্জোয়া কবি, আর যারা ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছিল, বামেদের আগে জিজ্ঞাসা করো না সেদিনকে ইন্দিরা গান্ধীকে ডাইনি বলার পরে আর অধীরবাবু তো লাজ লজ্জাহীন একটা লোক, লাজও নেই লজ্জা নেই, সাইবাড়ির কথা ভুলে গেছে। সাইবাড়ির মায়ের হাত কাটা, ছেলের হাত কাটা রক্ত দিয়ে ভাত মেখে খাইয়েছিল মাকে, সে কথা ভুলে গেছে। কই মাছ ঢুকিয়ে দিত মুখের ভেতরে, কাউন্টিংয়ে বসলে গলার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, সেসব কথা ভুলে গেছে। আনন্দ মার্গীদের হত্যাকাণ্ড ভুলে গেছে। মানস ভূঁইয়াকে কিভাবে দৌড় করিয়েছিল ধুতি খুলিয়ে, সে কথা ভুলে গেছে। ওদের রাজ্য সভাপতি ছিল মানস ভূঁইয়া। তারপরে অধীরবাবু লাজ লজ্জাহীন একটা লোক, গলায় বামপন্থীদের উত্তরীয় পরে হাঁটছে। এদের মতন নির্লজ্জ হয় কখনো কেউ?